মোবাইল ফোনে ওই আবহাওয়ার বিশেষ বুলেটিনের শব্দটা বেজে উঠল। বেজে ওঠার পরে আবহাওয়ার বিশেষ বুলেটিন পড়ছে এবং সেই বিশেষ বুলেটিন পড়ার সময় আমাকে একটা স্পেসিফিক জায়গার নাম উল্লেখ করলো। যেমন অনেক সময় হয় কি, যখন আবহাওয়ার বিশেষ বুলেটিনগুলো প্রচার হয় বিভিন্ন জেলার নাম বলা হয় না, তৎসংলগ্ন এলাকা সহ। কিন্তু আবহাওয়ার বিশেষ বুলেটিনে মানে আজকে যখন আমাকে যেটা শোনালো, যে স্পেসের কথা শোনালো, যে জায়গাটার কথা শোনালো, এটার উপর দিয়ে কখনো ঝড় বয়ে যাবে না। তখনই ইমিডিয়েটলি বুঝতে পারলাম যে এই স্পেস বা এই লোকেশনটার সাথে কোনো না কোনো কানেকশন আছে। যখন এই বুলেটিনটা শেষ হওয়ার পরে অ্যাবনর্মালি ফোনের দিকে তাকিয়ে আছে, ওই সময় আবার একটা টেক্সট মেসেজ আসলো ফোনে, এবং টেক্সট মেসেজটা আসলো +9 দিয়ে একটা লোকেশন, এক্স্যাক্ট ওই লোকেশনটাই, যে লোকেশনের কথা বিশেষ বুলেটিন আমাকে শোনাচ্ছিল, ওই লোকেশনে থাকারই মেসেজটা আসলো কার কাছ থেকে সেটা তো আর বলা যায় না। শুধু লেখা দেখেই বোঝা যায় যে এটা কার ডিমান্ড। এটা তো শেষে সেই ইনিশিয়াল লেখে না বা একটা সাইন থাকে না টেক্সট মেসেজে। এবং একটা টাইমটা ছিল খুবই অড টাইম, রাতের 3টা। এখন এই অড টাইমে রাতে 3টা বাজে বের হবো কীভাবে, চিন্তা করছিলাম বসে বসে। সেদিন তো চলে গেল, মানে সময়টা হচ্ছে আজকের দিন পার হয়ে তারপরে মানে সেই ঘটনার দিন আর কি। তো রাতের বেলা যখন যাওয়ার কথা 3টার দিকে, আমি তখনও বসে আছি চুপচাপ। 1টা বাজে। আমার মনে হচ্ছিল যে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি এরকম জায়গায় আমার মতো লোকের পক্ষে ঢোকা যেমন খুব কঠিন, ঠিক তেমনি আমার মতো লোকের জন্য ওই জায়গার সামনে যে দাঁড়ানো আরও বেশি কঠিন রাতের এই সময়। এবং আমি জানি আমাদের শহরের রূপ বদলে যায় রাতের বেলা বেশ কয়েক জায়গার। আচমকা একটা গাড়ি যে আসে সেটা আমি যে বাসায় থাকতাম তখন, ওই বাসার জানালা দিয়ে বাইরের দিকে দেখা যায় মেইন রোডটা প্রায় 50 মিটার দূরে। এখন যেখানে থাকি সেটা আবার মেইন রোড থেকেও প্রায় 50 মিটার দূরে, সেম ডিস্টেন্স। তো জানালা দিয়ে আমি দেখলাম যে একটা পাজেরোই সম্ভবত ওইটা আসলো রাতের ওই সময়, এবং এসে যেই মোড়ে এসে থেমেছে বোঝা যায়, লাইটের কারণে বোঝা যায় ওই মোড়টা আমার বাসার মোড়ই, বাসা থেকে বের হলেই মোড়। এবং হর্নের একটা শব্দ, যে শব্দটা আমি নিজে তৈরি করি, মানে আমি কখনো শীষ দিলে এইভাবে সিগন্যাল দিয়ে শীষ দিই, মানে ধরুন আপনি 2টা ট্যাপ করলেন, তারপরে পরপর 3বার ট্যাপ করলেন আর কি। তো যদি আপনি শীষ মারেন তো 2বার হুইসেল মারার পরে শর্ট টাইমের ভিতরে 3বার হুইসেল মারা, এটা হচ্ছে আমার সিগন্যাল। আমি জানি, এটা আমি বুঝতে পারি যে এই সিগন্যালটা আমাকে কে দেয়, কারণ এই সিগন্যাল সেই দিতে পারবে যে জানে যে সিগন্যালের অরিজিনাল টেম্পোটা কার, আমার আর কি। তো আমি ওই সিগন্যালের টেম্পোটা ধরতে পারি হর্নের। তো ঘর থেকে বের হলাম, দরজার সামনে মেইন গেট তালা মারা, খুললাম, বের হলাম। আমার সামনে মানে গেট খুলতে না খুলতে আমার সামনে দরজাটা খোলা, পাজেরোর। অস্পষ্টভাবে মনে নেই এখনো যেটা পাজেরো কিনা, বাট আমি শিওর এটা পাজেরো। তাই আমি ভেতরে ঢুকলাম। আমার সামনে যে ড্রাইভার, যিনি গাড়ি ড্রাইভ করছেন, তিনি একদম স্বাস্থ্যবান ব্যক্তি। তাকে দেখে মনেও হয় না তিনি ড্রাইভার, আমার যেটা মনে হয় যে গাড়ির মালিক তিনি নিজেই। আমার শতভাগ গ্যারান্টি দিতে পারি আমি যে গাড়ির ড্রাইভার উনি নিজে, ওই গাড়িটা ওনার নিজেরই। তার হাতের ঘড়িটা যেরকম, তার পোশাক, তার আবেশ সব কিছুই বলে যে গাড়িটা তার। এখন রাস্তার কাছে সে কিছুই না, আমার কাছে সে অনেক বড় লোক হতে পারে কি হবেই। তো গাড়িটা বের হলো, রাস্তা দিয়ে নিচ্ছে, মোবাইল ফোন খুললাম লোকেশন ম্যাপ চেক করার জন্য যে গাড়ি কোন দিকে যায়। নিজের মানে আইডিয়া করে নিয়েছিলাম যে ওই লোকেশনে যাওয়ার রাস্তাগুলো কোন দিক দিয়ে হতে পারে। তো দেখলাম যে 2টা রুট হয়, 2টা রুটের ভিতরে একটা রুট দিয়ে যাচ্ছে গাড়িটা।
এবং বিশ্বাস করুন, ওনার সাথে আমার একটা টু শব্দ পর্যন্ত হয়নি, এই ব্যক্তির সাথে। তো গাড়িটা থামলো। আমার আমি কখনো এরকম আলিশান কোনো কিছু দেখি নাই। গাড়িটা থামলো কোথায় জানেন? একেবারে ওই ভিআইপিদের জন্য যে সমস্ত জায়গা থাকে, একদম পরিচিত লোকদের জন্য, এরকম একটা জায়গায়। এবং সেই নিজেই আমার মনে করে যে আমাকে বাইরে বের করালো এবং সেই আমাকে বললো যে আমার সাথে চলতে। এই রমরমা জিনিস বা এই রমরমা পরিবেশের ব্যাখ্যা আমি কী দিব? আমার কাছে মনে হয় যে এই হচ্ছে দোজকের একটা অংশ শুধুমাত্র, আর কিছু না। মানে দোজকের একটা পার্ট, এখান থেকে সোজা দোজকের টিকিট পাওয়া যায়। এবং আমি কখনো চিন্তা করিনি যে আমাদের দেশের পরিবেশ, শুনি আর কি, রাস্তার সাথে না থাকলে কখনো জানতামই না যে দেশের পরিবেশ এরকম। কে বলবে যে রাতে ঢাকার এই সমস্ত জায়গার পরিবেশগুলো এরকম? কিন্তু যারা ওই সমস্ত জায়গার লোক তারা জানে। আমি যে কত গোলচক্করের ভেতর দিয়ে গিয়েছি আমি জানি না। আমি কত জায়গা পার করেছি, কত মানুষ, কত ক্লাসের টুংটাং, কত ধরনের হাসি, কত ধরনের মানে বিশ্রী চোখ, তারপর বিশ্রী হাসি, এই সমস্ত কিছু পার করে, শব্দ পার করে অদ্ভুতভাবে আমি লিফটে উঠি নাই। কারণ রাস বা যেই হোক, বা দিগন্ত তারা হোক, বা রেভারেন্ড হোক, ওরা সবাই জানে যে আমি লিফটে উঠতে পারি না। তো আমি দেখছি যে সেই ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে সিঁড়িতে এবং একটা স্পেসিফিক জায়গায় এসে থামলো। এটা একটা স্যুট। তো ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরেও কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, কিচ্ছু না, কিচ্ছু না। তো আমি ওই স্যুটের একটা জায়গায় যে বসলাম, আলোর অবস্থাটা এমন যে আমি পুরোপুরি স্পষ্ট বুঝতে পারছি না যে ভেতরে কয়টা রুম বা কী আসে বিষয়। একদম অস্পষ্ট সব, আলো এত কম। কিন্তু যে জায়গাটা বসছি সেই জায়গাটা বোঝার জন্য ওই যে টেবিল ল্যাম্পটা থাকে আর কি, ওইটাই এনাফ ওই জায়গাটা বোঝার জন্য। তো আমি এখানে বসা, এসি যে চলছে, মানে কোন জায়গায় এসি এইটা পর্যন্ত আমি মানে মানে এদিক ওদিক তাকেও বুঝতে পারছি না। মানে এসির সোর্সটা কোথায়, মানে এই পরিমাণ অন্ধকার চারপাশে, জাস্ট এতটুকু জায়গা আলোকিত। আমি ওই জায়গাটা বসা, আমি অনেকক্ষণ ধরে বসা, আমি জানি না কতক্ষণ। ফোন বের করে দেখার অতটুকু সাহস আমার ওই সময় হয়নি। কিন্তু একটা সময় হলো কি যে আপনি নব যখন ঘোরান একটা ক্লিক শব্দ হয় না, দরজার নব, দরজার নব ঘোরার শব্দ হলো, ক্লিক হওয়ার শব্দ হলো। এবং আস্তে করে যে দরজাটা খুললো, অপোজিট পাশে এখন যেটা দেখতে পাচ্ছি আলোকিত একটা জায়গা, অপোজিট পাশে একটা ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের মানে ডাইনিং টেবিলের হোস্টের জায়গাতে বসা কেউ। তো হালকা করে কানের ভিতরে শব্দটা ভেসে হলো, ভেতরে যাও। মানে অনেক দূর থেকে কেউ বললো যে ভেতরে যাও। তাই আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে মানে টেবিলে কী আছে এটা আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। মানে এমন কোনো জিনিস মনে হয় না নাই যেটা সেই টেবিলে আছে। এবং আমি দেখলাম যে হোস্টের পজিশনে, মানে মনে করেন যে হেড, ওই পজিশনে রাস, তার প্লেটে শব্দ হচ্ছে, সে খাবার খাচ্ছে এবং আমাকে বসতে বললো। সে একেবারে তার পাশে, মনে করুন সে তার হাত বাড়িয়ে আমার ঘাড় ধরে ঘাড় মোটকে দিতে পারবে। এ কথাটা কেন বললাম জানেন? যখন সে আমাকে বসতে বললো না, আমার ভেতরে এই কথাটাই এলো যে আমি এমন একটা জায়গায় বসবো তার, যে সে চাইলে হাত দিয়ে আমার ঘাড়টা ধরে ঘাড়টা মোটকে দিতে পারবে। তারপর আমি সেখানে যে বসলাম, ভয় যা পাচ্ছি সেটা অস্বীকার করব না, কিন্তু ভয়টা কেটে যেতে শুরু করলো যে সময় খুব ধীরে 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 আমি জিকির করছিলাম। এতে সে বিরক্ত বোধ করে না, এটা সে বুঝে, সে জানে। বিলিভার হলে কি হবে? অহংকার, অহংকার এমন ভয়ঙ্কর জিনিস যে বিলিভার হলেও তাকে দোজখে যেতে হয় এই ভয়ঙ্কর জিনিসের জন্য। আমি সেখানে বসা, সে আমাকে খাবার খাওয়ার জন্য 3 বার বলেছে।
আমার প্লেটের উপরে খাবার সে পর্যন্ত তুলে দিয়েছে, কিন্তু আল্লাহর কসম আমি সে খাবার যা খাবো না এটা সেও জানতো, আর আমি যে আমার হাত নাড়াতে পারবো না এটা সেও জানতো। কারণ আমার হাত কাঁপছে, একটা ভয় ভেতরে কাজ করছে, তো যে ঘাড় মটকানোর যন্ত্রণা কী হতে পারে, মানে ওই ইমাজিনেশনটা হুট করে মাথার ভিতরে ঢুকে গেছে। তো সে খাবার খাচ্ছে এবং সে আমাকে এদিক ওদিকের কথা জিজ্ঞেস করছে। এই এদিক ওদিকের কথা জিজ্ঞেস করার মতো সে কিন্তু না, সে কিন্তু এন্টিটি, সে মানুষ না যে সে এদিক ওদিকের কথা বলবে। এবং সে একটা সময় যে ডিশ বা যেই রান্নাটা সে খাচ্ছিল, সেই রান্নাটা কীভাবে তৈরি, কোন জায়গার অরিজিন, এমন এমন সব কথাবার্তা, এটা আমার এখন খেয়ালই নেই, কারণ এগুলো আমি ভালো করে শুনিও নাই। তার চরিত্রের সাথে এটা মিল ছিল না। আমার আমার পাতে বা আমার প্লেটে যে খাবারটা ছিল, এই খাবারটা থেকে যে ঘ্রাণটা আসছিল, আমার মনে যাচ্ছিল জাস্ট আমি খাই। মানে কঠিন না, একটু কঠিন না, কিন্তু আমি আমার উপরে এত বেশি কন্ট্রোল রাখতে পেরেছিলাম ওই দিন। এই কন্ট্রোল রাখাটাই হয়তো আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর। আমি ওইখানে কোনো কিচ্ছু স্পর্শ করিনি, কিন্তু আমি এক চমক পানি খেয়েছিলাম, কিন্তু সেটার কথা পরে বলবো। আমার হাতে ডিনার নাইফ, তারপরে হচ্ছে আপনার কাটলারি ধরে আমি চুপচাপ বসে আছি। এর সামনে আমি তো চাইলে কিছু করতে পারবো না। তো একদিন আমাকে শিখিয়েছিল, অনেক আগে শিখিয়েছিল যে তুমি যদি কোথাও বসো, তার সাথে যদি তোমার খাবার খেতে মনে না চায়, খাবার খাওয়ার অভিনয় করবে, নইলে তুমি তাকে যে তার সাথে যে থাকতে চাচ্ছ না, এটা তার জন্য অসম্মানজনক হয়ে দাঁড়াবে। খাবার খাওয়ার অভিনয় করবে, খাবার নাড়াবে, কারণ ওই খাবারটা তোমাকে দেওয়া, ওই খাবারটা তুমি খাবে না, কিন্তু ওই খাবারটা ঝুটা হয়ে যাবে, কিন্তু ওই জায়গা ওই ব্যক্তির জন্য এটা অপমানজনক। সুতরাং খাবার খাওয়ার অভিনয় করো। এবং আমি ওই খাবারটা নাড়াচ্ছিলাম, ডিনার নাইফ দিয়ে কাটি, ওই ফোর্ক দিয়ে ঘুরাই, স্পুন দিয়ে উঠাই আবার নামাই। এটা রাস নোটিস করে, এবং নোটিস করার সাথে সাথে সে বলল, এই তারকিব তোমাকে কে শিখিয়েছে? ওই ওল্ড। তখন সে এইভাবে বলল, ওই ওল্ড মানে ওই বুড়ো? তো আমি বললাম হ্যাঁ। তো সে বললো গুড ফর ইউ, এভাবে কথাটা বললো। তারপরে আবার একটা কথা বললো, ফর নাও। আমি দেখলাম যে কি জানি খেলো, একটু লাল রঙের, এবং ওইটা থেকে একটা মানে এমন একটা স্মেল, এবং এটা বোঝাতে পারবো না, আমি এটা ফিল করতে পারছি। সে তো আমার কাছ থেকে বেশি দূরে না, তো সে আচমকা বলে বসলো, এত বড় গ্রুপের দায়িত্ব ছেড়ে দিলে তুমি? তো আমি তখন বললাম হ্যাঁ, আর তো উপায় নেই, কি করব। সে আমাকে বলল, এই গ্রুপের দায়িত্ব ছাড়ার চিন্তা ভাবনা তুমি যে করেছো, এটা অবভিয়াসলি ভালো তোমার জন্য ফর নাও, কিন্তু চাইলে এটা তোমার জন্য আরো বেশি উপকারী হতে পারতো। তুমি এই লোকগুলোকে দিয়ে তোমার কাজ খুব সহজে করে নিতে পারতে। তোমার ওই অবস্থান পরিবর্তন হতো, তোমার সব কিছুর পরিবর্তন হতো, কিন্তু তুমি সেটা চুজ করলে না, কেন করলে না? তখন আমি তাকে বললাম, মানুষ যখন ক্ষমতা পায়, ওই ক্ষমতা পেলে মানুষ দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে। কারণ আমি যে সময়টায় উনি ছিলেন না, আমি এমন এমন অপরাধী ছুটিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এই অপরাধীদের শাস্তি মারাত্মক হয়ে গেছে তাদের অপরাধের চাইতে, কিন্তু ওই সমস্ত অপরাধীদের ছুটানোটা আমার জন্য সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। কারণ ওই অপরাধীকে ছুটানোর পরে আমি আমার যা মন চায় তা করতে পেরেছি, যা মন চায় তা তাদেরকে দিয়ে করিয়েছে, যেটা আমাকে একজন ডিকটেটরে পরিণত করে। আমি তখন তাদেরকে দিয়ে আমি যে কোনো কাজ করাই। ওই এক্স্যাক্ট মোমেন্টে সে কী বললো জানেন? সে বললো, আমি তো খোঁজ পেয়েছি তোমার তো কিছু হিউম্যান মেম্বার রয়েছে যে তোমার আন্ডারে কাজ করে, তুমি কি করো না করো পুরো বিশ্বকে জানিয়ে জানিয়ে বেড়াচ্ছ, এটা কি তোমার জন্য সেফ? আর একই নীতি কি তুমি তাদের উপরে বর্তাও নেই?
সেই আলিফ ভাইয়ের টিমের কথাই বোঝাতে চেয়েছিল আমাকে। আমি তাকে উত্তর দিই যেটা সত্যি সেটা সত্যি আর কি। তা হলো করাপশন যেহেতু আমাকে ধরেছে, আমি কম বেশি সবার উপরেই ওই করাপশনের প্রভাবটা ফেলে দিয়েছি। আমি হয়তো যাদেরকে অনেক বেশি ভালোবাসতাম তাদেরকে এখন হয়তো বেশি ভালোবাসি না। আগে যাদের দোষ ত্রুটি আমার কাছে কিছু ছিল না, এখন তাদের সামান্য এদিক-ওদিকও আমার কাছে বিশাল বিশাল মনে হয়। এবং আমি আনফেয়ারও, এটাও স্বীকার করব না। কারণ আপনি সবই জানেন, আমি যদি মিথ্যা বলি সেটা আপনি জেনে যাবেন। তখন রাজ আমাকে বলল, তুমি এখনো আমার কাছে একটা ব্যাপারে মিথ্যা কথা বলে যাচ্ছ। তা আমি তখন জিজ্ঞেস করলাম কোন কথাটা? সে বলবো কারেক্ট টাইমে বলবো। কিন্তু আমাকে সত্যিকার অর্থে বলো, তুমি কোন চিন্তা ভাবনা করে তুমি এত বড় একটা দলের ভার ছেড়ে দিচ্ছ, যারা তোমার কথায় নড়াচড়া করে সব কিছু করে? আমি বেশি অবাক হই যে একটা ছোট্ট মানব ভ্রূণ ধরতে পারা ফিটার তোমার কাছে মনে হয় যে মানব সন্তানই, যার ডেড বডি পচে গিয়েছিল, সেই ডেড বডির জন্য তুমি পুরো তোমার দলের অর্ধেকের বেশি মানুষকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলে। সে তুমি কোন স্বার্থে এই এত শক্তিটাকে এইভাবে স্যাক্রিফাইস করতে চাচ্ছ? আমি বললাম স্বার্থর আসলে ব্যাপার কি, আমি সেন্স করতে পারছি যে আমি আর এদিকে থাকতে পারবো না। বেজুস যা করে গেছে, আর বার্থডে আমার যে হাল করেছে, আর এখন যে অবস্থা, আমার মনে হয় এই কথা শেষ করতে পারিনি। রাজ বলল, তোমার মনে হয় একটা সেফ ডিল করাটা তোমার জন্য বেটার, তাই না? তখন আমি মাথা নাড়ালাম। তো রাজ আমাকে বলল, আমি তোমাকে ফার বেটার ডিল দিতে পারি। আমি অলরেডি তোমাকে কমান্ডার বানিয়ে দিয়েছি, আমি তোমাকে হাই কমান্ড করে দিতে পারবো। যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ ছুবে না। দুনিয়ার কথা ভুলে যাও, মানুষের কথা ভুলে যাও। তুমি আর তোমার স্বপ্নের দুনিয়া তোমার চোখের সামনে আসতে সময় লাগবে না। এত কষ্ট তোমার করার কি প্রয়োজন, যেখানে তোমার আর কষ্টের কোনো দরকারই নেই। আমি তখন তাকে সাথে সাথে বললাম, আমি আসলে কি ওই টাকা দিয়ে ওই সুখটা আমি পাবো না। টাকা দরকার জীবনে মানুষের, ক্ষমতা মানুষের জীবনে দরকার, কিন্তু আমার জীবনে যে জিনিসটা নেই সেটা যে শান্তির ঘুম। আমার এই শান্তির ঘুমের দরকার, আর আমার দরকার সবার সেফটি। আর আমার যেটা মনে হয় যে দুনিয়া থেকে আমাকে সরে যেতে হবে, সরে যেয়ে এমন এক জায়গায় যে থাকতে হবে যে জায়গাটায় মানুষজন এখনও সহজ সরল, আর সেইখানে আলো বাতাস এইভাবে যে পৌঁছায়নি। এত আলোরও আমার দরকার নেই, আর এত বাতাসেরও আমার দরকার নেই। রাস আমাকে বলল, তুমি কখনো সেইখানে যে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি না মরছো। সুতরাং যেই ব্যাপারটা তুমি কল্পনা করো সেটা তোমার কল্পনার জীবনের মধ্যে রেখে দাও। তুমি ওই জীবন থেকে কোথাও দূরে যেতে পারবে না। কত দূর দূরে থাকবে তুমি? তুমি আজকে এখান থেকে বের হলেও কালকেও তোমার পেছনে পড়ে থাকবে, পরশুও তোমার পেছনে পড়ে থাকবে, তার পরের দিন অনন্তকাল, যতক্ষণ পর্যন্ত তুমি না মরছো। এবার তুমি মরার পরে করবে কি? তোমার বংশধরের পেছনে দৌড়ানো ছুটে দেবে। কেউ না কেউ তো আসবে তোমার ব্লাড লাইনে। তুমি তো তোমাদের ব্লাড লাইনের ফসল, তো তোমার ব্লাড লাইনে কেউ আসবে না? এখান থেকে 2 প্রজন্ম পরে, 3 প্রজন্ম পরে, 4 প্রজন্ম পরে আসবে তো। কোথাও কোনো রক্ষা নেই কারোর জন্য। আমি তোমাকে সেফ ডিল দিতে পারি, এটা ভেবে দেখো। তুমি কিন্তু তার ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছ। সে কিন্তু তোমার জন্য ফাঁদ সাজাবে, সে জানে তুমি মানুষ, তুমি তার ব্যাপারে জানো না। যখন আমি জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন তার ব্যাপারে? তো রাজ তার যে ডিনার নাইফ, তার যে স্পুন ফোর্ক, এগুলো রেখে একটু, হয় না মানুষ পেছনের দিকে হেলান দেয়, সে ওইভাবে হেলান দিয়ে বসলো। চেয়ারে বসে সে হেলান দিল, এবং হেলান দিয়ে সে
হেলেন সে আমাকে বললো যে তুমি ইমাজিন করতে পারবে না আমাদের দুশ্মনী কত দিনের। তা আমি বললাম ইমাজিন করার মতো একটা সময় বা একটা ডেট বা একটা টাইম। সে আমাকে বললো 1000 বছর ধরো। আমি বললাম কত 1000 বছর? সেই হিসাব নিকেশ করতে লাগলো এবং আমার দিকে তাকিয়ে বললো তোমার জানার দরকার নেই। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই দুশ্মনীর শুরুটা কোন জায়গায়? আপনার আর তার। আর এই যে এত কিছু, এই যে সে আমার জীবনে এখন দেখা দিল, এটা কি এই দুশ্মনেরই ফসল নাকি আলাদা কোনো কিছু? সে উত্তর দিল তার এই দুশ্মনী অনেকদিন আগের যেমন, ঠিক তেমনি এই যে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সে যে ইন্টারফেয়ার করবে বা সে যে আসবে, ব্যাপারটা আসলে এরকম না। বরং রাস এখানে ইন্টারফেয়ার করেছে, বরং রাস এখানে এসছে। আসার কথা যার ছিল সে এসছে, যার কেওস্তরি করার কথা সে তার কেওস্তরি করছে, মাঝখানে রাস এসেছে, আর অন্য কেউ না। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি এসছেন কেন তাহলে? সে আমাদেরকে তাকানোর পর সে আমাকে বলল টু ফুলফিল মাই ডিউটি। তো আমি যখন জিজ্ঞেস করলাম আপনার ডিউটি, তখন সে বলল যে আমি আমার জবান দিয়েছিলাম আমার বন্ধুকে। তো আমি বললাম আপনার বন্ধু উনি? তখন রাজ বলল হ্যাঁ। তখন আমি বললাম যে কি জবান দিয়েছিলেন ওনাকে? সে বলল সে সাহায্য করেছে আমাকে এই দুনিয়া বানাতে, আর আমি তাকে সাহায্য করেছি তোমাদের দুনিয়া বাঁচাতে। এটাই তফাৎ। এবং এই বাঁচানো এবং এই বাঁচানো এবং এই বাঁচানো এবং এই বাঁচানো, এই যত সব বাঁচানোর খেলার ভিতরে তার সাথে আমার যে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে সেটা আর আজ পর্যন্ত কারোর সাথে হয়নি। এবং আমার এই বন্ধু খুব ভালো করে জানতো অন্ধকারের এই শক্তির দাপট কতখানি। সেই চিরকাল থেকে আছে, কাকে সে করাপ্ট করে নেই। বহু লোককে সে করাপ্ট করে গেছে। কত লোকের তোমার দরকার, কত ক্ষমতাবান লোকের তোমার দরকার। সে ফেরাউনের ওইখানেও ছিল, সে মুসার ঘরেও ছিল, সে বনি ইসরায়েলের সাথেও আছে, সে তোমার সাথেও আছে, সে সব জায়গায় ছিল। এই টাউট কত ভয়ঙ্কর তুমি জানো? সে সর্বশেষ ব্যক্তিকে দিয়ে চেষ্টা করেছিল কতগুলো আয়াতকে গায়েব করে ফেলতে, কোরআনের আয়াত। কিন্তু সে এটা জানতো না যে হাফেজরা কোরআনকে নিজেদের ভেতরে সংরক্ষিত করে রেখেছে, আর কোরআন তো তার তার সে এটাকে সংরক্ষণ করে রাখবে, এটা সে জানতো। কিন্তু তারপরে তাকে দিয়ে করাপ্ট করে তাকে কতগুলো আয়াত গায়েব করতে চেয়েছিল, বিভিন্ন রকমের বাহানা। ছাগল খেয়ে ফেলেছে, অমুকের জায়গায় খুনে ধরে ফেলেছে, এটা করে ফেলেছে, এটা করে ফেলেছে, কিন্তু শেষ পর্যন্ত সে পারেনি। তার লেটেস্ট ভিকটিম ছিল সে। এরপর থেকে সে যত ভিকটিমের পেছনে দৌড়িয়েছে তাদেরকে সে শুধুমাত্র করাপ্ট করেছে, তাদের উপরে সে তার প্রভাব ফেলেনি। সেই সর্বশেষ তার উপরে ফেলেছিল, যাতে করে চেষ্টা করেছিল ওই দুর্বোধ্য শয়তান চেষ্টা করেছিল, কিন্তু ভুলে গিয়েছিল যে কোরআনকে সে লুকাতে পারবে না, পারেনি, ফেইল্ড মিজারেবলি। তারপর থেকে সে মানব জাতির ক্ষতির পেছনে আরো ভালো করে লেগে আছে, এবং সে জানে প্রফেসিতে সে তা শক্তি ফেরত পাবে আরো পরে। কত পরে জানো? যখন মুহাম্মাদের ব্লাড লাইন ফিনিশ হয়ে যাবে তখন সে তার পূর্ণ শক্তি অর্জন করবে। এবং মুহাম্মাদের ব্লাড লাইন কোথায় ফিনিশ হয় সবাই জানে, জাস্ট ফিনিশড, ব্যাস, তাকে আর পাইকে। তার পূর্ণ ক্ষমতা এলো। প্রায় সব ধরেন না 200 বছর সে ক্ষমতাহীন ছিল। সে শেষের দিকে এসে যখন মুহাম্মাদের ব্লাড লাইন পুরোপুরি শেষ হতে যাবে সেই সময় সে তার ক্ষমতা পেতে শুরু করেছিল, বিদায় সে সুযোগ নিয়েছিল কোরআনের আয়াত গায়েব করার, কিন্তু পারেনি। কয়েকটি আয়াত
ওই কয়েকটি আয়াত অনেকগুলো সূত্রের মিল পারেনি, যার বদৌলতে সে খুব ভালো করে জানতো যে এইবার আমি পারলাম না, কিন্তু আমার পূর্ণ শক্তি ফেরত আসবে। কিভাবে আসবে? যদি আমি মুহাম্মাদের ব্লাড লাইনকে খতম করে ফেলি। মোহাম্মদ জানতো তার ব্লাড লাইন আর বেশি দিন টিকতে পারবে না, মোহাম্মদ তার নিজেও জানতো। তাহলে সে কেন করবে? তার পারপাসটা কি? তার পারপাস তো এটাই, কেওস। সে কারোর আপন না, সে কারোর পরও না। তোমার সামনে সে আপন রূপে এসেছে, কিন্তু সে তোমার পর। আমার সামনে সে পর এবং সে আমার সামনে আপন। সে কারোরই না। তখন আমি তাকে বললাম, তাকে বন্দি করা যায় না, কোনো মতে কি তাকে বন্দি করা যায় না? কারণ আমি শুনেছিলাম যে আপনি তাকে বন্দি করেছিলেন। আমি আমি শুনেছিলাম আপনি আর আপনার বন্ধু, আপনারা দুজন মিলে তাকে বন্দি করেছিলেন কোনো এক গিরিখাতে, কোথাও না কোথাও, কোনো দুই পাহাড়ের চিপায় বা কোথাও না কোথাও। বন্দি করা যায় না এখন? তো সে উত্তর দিল, না, প্রফেসি তাকে সেই ক্ষমতা দিচ্ছে, আমি না। বরং আমি তোমাকে একটা কথা বলতে পারি, প্রফেসির কারণে সে যে ক্ষমতা পাবে, এই ক্ষমতা তাকে আরো বেশি ত্বরান্বিত করে দিবে সমস্ত কিছুকে ধ্বংস করতে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই দিন আপনি কি করবেন যখন সে সমস্ত কিছু ধ্বংস করে দেবে? তো রাস আমাকে বলল, আমি সেদিন থাকবোই না। আমি বললাম, মানে? রাস আমাকে এটা বুঝালো যে সে যতদিন আছে ততদিন পর্যন্ত সে তার এই পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবে না। রাজ যেখানেই থাকুক না কেন, সে তার এই পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবে না। রাজ যতদিন থাকবে, এবং যেদিন রাজ মারা যাবে সেই দিন থেকে সে তার পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহার করতে পারবে। কারণ রাজ তাকে বাধা দেবে, অন্য কেউ তাকে বাধা দেখ বা না দেখ, দুনিয়াতে দুইটা টাউট বা টাইরেন্ট টিকে থাকতে পারবে না। টাউট কেন বললাম কথাটা? কারণ ধোঁকাবাজি। দুনিয়াতে দুইজন ধোঁকাবাজ কখনো থাকবে না, থাকবে একজন। দুনিয়াতে টাইরেন্ট কখনো দুইজন থাকবে না, থাকবে একজন। তো এই দুজন তো কখনো টাউটও হতে পারবে না, দুজন কখনো টাইরেন্টও হতে পারবে না। এই দুজনের একজন টাউট হতে পারে, এই দুজনের একজন টাইরেন্ট হতে পারে। তো রাসের হিসেবে টাউট একজন ব্ল্যাক লিকুইড, আর টাইরেন্ট ওর নিজে। তো ওই পর্যায়ে সে আবার ওই ক্লাস উঠিয়ে নিল এবং সে ঢক 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 করে কি জানি খেলো। আমি ঠাস করে বলে বসলাম বলদের মতো, আপনি কি কোনো স্বাদ পান? তো সে গ্লাসটা যতটুকু খেয়েছিল অতটুকু হাতে নিল, নিয়ে আমার দিকে আগিয়ে দিল। সে বললো যে টেস্ট করতে। আমি ডেনাই করলাম। আমি চুপ থাকার কারণে সে বুঝলো যে আমি ডেনাই করছি। সে তখন গ্লাসটা কাত করে পুরো লিকুইডটা ফ্লোরে ফেলে দিল। তাই আমি ফ্লোরে এটা পড়তে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা কেন ফ্লোরে ফেলে দিলেন? সে বলল, ঠিক এইভাবে যেভাবে পড়ে গেল, এখন এটা আমার কাছে মূল্যহীন, তোমার কাছেও মূল্যহীন, ঠিক তেমনি এই সমস্ত কিছু আমার কাছে মূল্যহীন। কোনো স্বাদ নেই আমার কোনো স্বাদ নেই, আমার কোনো তৃপ্তি নেই। তখন আমি বললাম, আপনার স্বাদ তাহলে এক জায়গাতেই, বা আপনার তৃপ্তি ওই এক জায়গাতেই, তাই না? রাজ বলল, কোনটা? আমি বললাম, ব্ল্যাক লিকুইডকে পরাস্ত করাটা। আমার এই কথা রাজ খুশি যে হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তার বিহেভিয়ারে। আর তার ফিল আসবে কেন, বা তার ওই স্বাদ টের পাওয়ার ক্ষমতাই বা দরকার কেন? আসল দরকার পড়ে না, তার তো ফিজিক্যাল বডি নাই। একটা ফিজিক্যাল বডি না টেস্ট বাট ফিল করবে, একটা ফিজিক্যাল বডি না পেইন ফিল করবে, একটা ফিজিক্যাল বডি না কষ্ট টের পাবে। ও ও ও তো ফিজিক্যাল বডি নেই। আমার চোখের সামনে কি আমি নিজেও যাই না, মাঝে মাঝে মনে হয় আমাকে জাদু করে রেখেছে আর আমি নিজের সাথে নিজে বকবক করি বসে বসে। সে কিছু সময় চুপ ছিল, আমি খেয়াল করলাম, এবং আমিও আগ বাড়িয়ে কোনো কথা বলতে পারছিলাম না। সে বলতে শুরু করলো, 1000 বছর আগে এমন একটা সময়, যে সময় চারপাশে ধীরে 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 কেওসের বিদ্যমান উপস্থিতি টের পাচ্ছিলাম সব জায়গাতে।
আমি শিকারী, আমার শিকার করতে ভালো লাগে। আমি শিকার খুঁজবো না তো কি খুঁজবো? আমার কাজ কি? আমি যেদিকে তাকাই সেদিকে কেওস, আমি যেদিকে তাকাই সেদিকে কেওস। এই গ্রামে কেওস তো ওই শহরে কেওস, ওই শহরে কেওস তো এই গ্রামে কেওস, এই জনপদে কেওস তো ওইখানে কেওস। লুট আর খুন, কেউ পানির জন্য খুন করে, কেউ লুটের জন্য খুন করে। সব খুনের পেছনে উদ্দেশ্য একটাই, নিজেদের নিজেদের নিডগুলোকে ফুলফিল করা। সবার মানুষগুলোকে যখন খুন করা হতো, কি বিভৎসভাবে খুন করা হতো জানো? পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে খুন করা হতো, এমন ভাবে যা তুমি কখনো কল্পনাই করতে পারবে না। তুমি থেতলাতে থেতলাতে মাংস পেশিগুলো বের করে নিয়ে আসবে, তখনও সেই মানুষটা জীবিত থাকবে। সে নিজের রক্ত পেশি, মাংস পেশি, ভেতরের কলকবজাকে নিজের চোখে দেখবে মৃত্যুর সময়ও। এত ভয়ানক সে সময় লোকেরা কিভাবে এত ভয়ানক হতে পারে? কে তাদের এই ভয়ানক মাদকতা শিখিয়েছে বলো? আমি জানতাম সে কেওস, বাই বর্ন আমি তাকে চিনি, তার ব্যাপারে আমি জানি। আমাদের অ্যানসেস্টর আমাদেরকে বলে দিয়ে গিয়েছিল স্টেবিলিটির প্রয়োজন, এই দুনিয়াতে স্টেবিলিটির প্রয়োজন। এই দুনিয়া আমাদের ছিল, কিন্তু এখন আর নেই, এখন আর নেই। এখন এখন আমাদেরকে বাইরে থাকতে হয়, বাইরে, অন্তরালে। একসময় জেদ হতো, জেদ, কিন্তু কিন্তু এই পারপাসটা সম্পর্কে জ্ঞান হয়, জ্ঞান। এই পারপাস, এই ইচ্ছা, এই সব কিছু একটা এমন একটা টাইম বোম, যখন ফাটবে তখন ভেতর থেকে ফাটবে না, ভেতর থেকে ফেটে ছড়াবে না, বরং চারপাশ থেকে টেনে ভেতরে ঢুকিয়ে এইখানে ইমপ্লোশন করে দেবে। যখন এইটা আমরা জানতে পারলাম, তখন আমাদের কাজ একটাই, স্টেবিলিটি ধরে রাখা। তোমাদের ভেতরে শয়তান এমনিতেই প্রচুর, ভাই বোন বাইরে অনেক বেশি শয়তান, কিন্তু যদি কেওস থাকে, চারপাশে শুধুমাত্র লাশ আর লাশ থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। তো এই দুনিয়াটা যেখানে তোমাদের হাঁটার কথা, সেখানে তোমাদের লাশ পড়ে থাকলে সুন্দর লাগবে? এই দুনিয়াটাকে আমি যদি আমার নিজের বাড়ি মনে করি, এবং আমার নিজের বাড়ির উপরে যদি অসংখ্য ছাড় পোকা, অসংখ্য পোকামাকড় যদি মরে পড়ে থাকে, আমার ভালো লাগবে দেখতে? অবভিয়াসলি আমি আমার উঠানটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করব। তো কেওস তোমাদের সেই হালত করছিল। বললাম না, লুট তরাজ এবং খুনের যে বিভৎস ধরন, কল্পনা করতে পারবে না তুমি। তা আমি একদিন আমার অ্যানসেস্টারের কাছ থেকে পাওয়ার দায়িত্ব বুঝে নিলাম। আমার অ্যানসেস্টার বলে দিয়েছিল যে কেওসকে তারা যেভাবে নিবৃত্ত করে রেখেছিল, কেওস যে কোনো সময় মুক্তি পেয়ে যেতে পারে আবারও। এবং কেওস মুক্তি যদি পায়, আমার দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করা এবং তাকে বন্দি করা। কিন্তু আমি তাকে খুঁজেছি সব জায়গায়, যে আমি খুঁজেছি তাকে, এমন কোথাও নেই যে আমি তাকে যে খুঁজিনি। একদিন এক জায়গায় আমি ট্র্যাক করতে 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 গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছাবার পর আমি কেওসের উপস্থিতি টের পাই। কেওস কোন দিকে গিয়েছে আমি সেটা পর্যন্ত টের পাই। সেই পজিশন ট্র্যাক করতে করতে পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণায় যে পৌঁছে গিয়েছে, জানো আমি কোথায় যে পৌঁছে গেছে? এখনকার মডার্ন যুগের কাজাকিস্তানে। আমি যখন সেইখানে যে পৌঁছাই, আমি এক ব্যক্তির সন্ধান পাই। বাতাসে কথা হচ্ছিল তার ব্যাপারে। There is a man who talks to God. যদি একজন ব্যক্তি সৃষ্টিকর্তার সাথে কথা বলে, তাহলে তোমাকে বুঝতে হবে সে একজন প্রফেট, অথবা he has been chosen. যদি সে প্রফেট হয়, তাহলে তার দায়িত্ব অন্যরকম, এবং যদি সে একজন প্রফেট না হয়, তাহলে তার সাথে যে কথা বলবে তার পিছনে পারপাস অন্যরকম। স্রষ্টা কারোর সাথে এমনি এমনি কথা বলে না, বড়দেরকে মনে করে না।
সেই ব্যক্তির খোঁজে যখন আমি বের হই, যে তার সাথে কথা বলে খোঁজ নিয়ে জানতে পারি তার দায়িত্ব হচ্ছে পুরো পৃথিবীতে স্টেবিলিটি ধরে রাখা। তখন পৃথিবীর এই কোণা থেকে ওই কোণায় কেউ ছড়িয়ে পড়েছে, তোমরা তা জানো না। তোমরা জানো না কত ভয়ঙ্কর অবস্থা ছিল। কেউ সেইখানে ছিল, কেউ সেখানে ছিল, কেউ সেইখানে ছিল, কেউ সেখানে ছিল। সে যখন বের হয়, তাকে বের হতে নির্দেশ দেয় কে জানো? স্রষ্টা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার নির্দেশে সে বের হয়। তার সাথে ছিল এঞ্জেলরা। এঞ্জেলরা কি করতে জানো? যখন এই বাহিনীটা এগোতো, যত জায়গায় অমুকের সাথে লড়াই করছে, সেই লড়াইগুলোকে নিবৃত করে দিত তারা, কোনো রকম ব্লাডশেড ছাড়া, কোনো রকম রক্তহানি করা ছাড়া। ব্লাডশেড কেন করা হতো তখন জানো? বলেছি তো, সব কিছু হতো লুটের জন্য, খাজানার জন্য। সেই দল নিয়ে যে সে যখন বের হলো পৃথিবীর এক কোণা থেকে, যত দূর সে এগিয়ে আছে তত সে সব কিছুকে ধীরে 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 স্টেবল করতে 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 সে এগিয়েছে। সে এই অংশ আজ স্টেবল করেছে, সে কাল আরেক অংশ স্টেবল করেছে, পরশু সে এক অঞ্চল স্টেবল করেছে, তরশু সে ততটুকু পর্যন্ত গিয়েছে যতটুকু পর্যন্ত তার পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে, ততটুকু পর্যন্ত। সে কিভাবে জানবে পৃথিবীর কোন অংশে মানুষ রয়েছে? কে তাকে জানাবে? একজনই তো, যে জানে কোথায় কি রয়েছে, দি অলমাইটি। তিনি জানেন, এবং তাকে গাইডেন্স করে দেওয়া হয় কোথায় 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 জনপদ রয়েছে, এবং প্রত্যেকটা জনপদকে কিভাবে 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 কেওসের হাত থেকে মুক্ত করতে হবে। আর কেওস তা আমার নিজের শত্রু, তাকে আমি কিভাবে ছেড়ে দিই? আমি দেখতে পাচ্ছি সে কেওসের পিছু নিয়েছে, কিন্তু সে আদৌ কি জানতো যে সে কেওসের পিছু নিয়েছে? মনে হয় না। ওই সময় আমি আমার পারপাসটা বুঝতে পারলাম, যে অলমাইটি আমাকে পারপাস দিয়ে দিয়েছেন। এই ব্যক্তির পেছনে আমাকে ছুটতে হবে, কারণ এই ব্যক্তি ছুটছে কেওসের পেছনে। সে কেওসকে একেবারে কর্নার করে ফেলবে। কেওস যখন কর্নার হবে, সেই সময় আমি কেওসকে ধরতে পারবো, এছাড়া আমি কেওসকে ধরতে পারবো না। কারণ কেওস পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে, পুরো পৃথিবীর যতটুকু ভূমি রয়েছে, যেই জায়গায় জনপদগুলো রয়েছে, সব জায়গায় সে ছড়িয়ে রেখেছে। একটা সত্তাকে তুমি কিভাবে ক্যাপচার করবে? সে যখন নিজেকে চারপাশে মেলে ধরে রেখেছে, তাকে চারপাশ থেকে গুটিয়ে আনতে হবে একটা জায়গার ভিতরে। সেই কাজটা সে করছিল, কিন্তু সে জানতো না। সে স্টেবিলিটি প্রদান করে যাচ্ছিল সব জায়গায়। কার নির্দেশে? কার নির্দেশে? অলমাইটির। স্টেবিলিটি প্রদান করতে 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 সে তোমাদের এই অঞ্চলে পর্যন্ত এসেছিল। তুমি জানো আমার বন্ধু, তোমাদের এই অঞ্চলের উপর দিয়ে হেঁটে এই যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছ তোমাদের একেবারে দেশের কোণাতে, এই পাহাড়ের উপর দিয়ে সে গিয়েছে। আজকে যে পাহাড় দেখে তোমাদের মনে হয় যে এত সুবিশাল পাহাড়, একেবারে বরফ আচ্ছাদিত, এর উপরে কখনো বরফ ছিল? এর উপর দিয়ে আমার বন্ধু গিয়েছে, এইখানে পর্যন্ত ব্লাড শেড হয়েছে সেই পাহাড়ে, বরফের নিচে। এখন যদি তোমরা খুঁজে বের করো না, লাশের পর লাশ পাবে, হাড়গোড় পাবে, কথা দিচ্ছি আমি। এই ব্লাড শেড সে ঠেকাতে 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 এমন একটা জায়গায় যে পৌঁছায়, ঠিক ওই জায়গাটা জানো, ঠিক ওই জায়গাটা, যেই জায়গায় এমন একটা বংশ রয়েছে, যে বংশের ডিএনএর ভিতরে এখন পর্যন্ত নেফিলিমরা বসে রয়েছে। তাদের ডিএনএর ভিতরে নেফিলিম এখনো, কিন্তু তারা নেফিলিম হতে পারবে না, কিন্তু তাদের ডিএনএর ভিতরে নেফিলিমের যে স্বভাব, সেই স্বভাবটা রয়ে গেছে। তারা হিংস্র, তারা হিংস্র, ভেরি ব্যাড। ওদের ভেতরে সেই নেফিলিমের স্বভাব রয়ে গেছে। ওদেরকে ঠেকাতে হবে। তো যখন বলা হলো ওদেরকে ঠেকাতে হবে, সে যে পৌঁছালো সেখানে, আমার বন্ধু যে পৌঁছালো, এবং অলমাইটি তাকে কি বললো জানো? তুমি হুকুম দাও, তোমার কাজের জন্য লোকের অভাব হবে না, তুমি এখানে প্রাচীর তুলে দাও। ওই প্রাচীর কি কোনো মানুষ তৈরি করেছে? মনে হয়, মনে হয়
মানুষের প্রাচীর তৈরি হলে তাহলে মানুষের চোখের সামনে কেন নয়? কেন নয়? সব কিছু ইনভিজিবল, তুমি তাদের দুনিয়ার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছ, টেরও পাচ্ছ না। পুরো দুনিয়া তাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, টের পাচ্ছে না। নেফিলিমরা তাদের উপস্থিতি টের পায়, এই জন্য তারা আরো বেশি আগ্রাসী হয়, পাগল হয়ে এরকম 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 করতে থাকে। ওরা তোমাদের গন্ধ পায়, সবই পায়, কিন্তু তারপরে ওরা বন্দি। সেই ঢালটা কে তৈরি করেছে জানো? আমাদের অ্যানসেস্টাররা তৈরি করেছে, আমাদের অ্যানসেস্টাররা। সেই সময় যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ মোতাবেক আমাদের অ্যানসেস্টাররা সেই দিন সেখানে উপস্থিত ছিল, এবং তারা সেই দিন সেখানে কাজ করেছে। এবং এই সময়টুকুর মধ্যে আমি টের পাচ্ছিলাম যে কেউ সেইখানে চারপাশে সারাউন্ডেড হয়ে গেছে। সে চারপাশে সারাউন্ডেড হয়ে এখান থেকে কয়েক ক্রোশ দূরের ওই পর্বতমালার কাছে তার এক শেষ উদ্দেশ্য হচ্ছে এখান থেকে দূরে আরেকটা জনপদ রয়েছে, তারপরে আরেকটা জনপদ। এই দুটো জনপদের ভেতরে অশান্তি তৈরি করে এক জনপদ দিয়ে আরেক জনপদকে খালাস করে দেওয়ার। সেদিন রাতে আমি তার সাথে প্রথমবার সামনাসামনি হই। কেউ সেদিন বিরাট আকার ধারণ করেছিল। সেই শক্তির সাথে আমি পেরে উঠতে পারতাম না, জানো। আই ওয়াজ ইয়াং, ক্লু ছিল না, জ্ঞান ছিল না, হাউ টু ডিফিট সামথিং লাইক দ্যাট। আমি আবার তথাকথিত অন্যান্যদের মতো নই। আমি জাদু করতে জানি না কারোর উপরে। অল আই নো হাউ টু বিট সামওয়ান। ওরা তো জাদু করে, ভেলকিবাজি করে, আমি শুধু জানি কিভাবে কাকে মারতে হয়। সেই দিন যখন আমি তার এই প্রচণ্ড রূপটা দেখি, আমার মনে হয়েছিল যে আই ক্যান ডু ফার বেটার। আমি এর চেয়ে বড় হতে পারি, আমি এর চেয়ে বড় হয়ে বিকট ঝড় তৈরি করে তার উপরে হামলে পড়তে পারি, কিন্তু এটা সলিউশন হবে না। কারণ আমি যেটা আমার অ্যানসেস্টাররা দেখেনি, আমি দেখতে পেয়েছিলাম তা। আমি দেখতে পেয়েছিলাম যে কেওসের পেছনে আরো অনেক বেশি ডিমন। কেওস অনেক বেশি ডিমনকে হাইড করে রেখেছে। এই কেওস, এটা তো শুধুমাত্র উপরে একটা পর্দা। এই কেওস সবগুলো ডিমনকে নিজের মন মতো চালাচ্ছে। এই ডিমনেরাই সমস্যা তৈরি করছে। আর ব্রেনলেস, তাদের থট প্রসেস বলতে কোনো কিচ্ছু নেই। তাদের মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঢোকানো, ইট 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 মিট, মানে খাও খাও খাও, মাংস খাও। আমার একার পক্ষে এদের আটকানো সম্ভব ছিল না সেদিন। তো যেই দিন ফয়সালা আসে উপর থেকে যে ব্যারিয়ার তৈরি করে দেওয়া হবে, অদৃশ্য ব্যারিয়ার, কারা কারা কাজ করবে? আমার অ্যানসেস্টাররা, ইফরিতারা। তৈরি হয়ে গেছে সব কিছু। নেফিলিমের ওই বংশধররা আটকা পড়ে গেছে, তারা খোদাই করা শুরু করে দিয়েছে, এবং আমি সেখানে দাঁড়িয়ে তামাশা দেখছিলাম। এবং ওই মোমেন্টে আমার মনে হলো সে পারবে, সে পারবে। সে তখন তার টেন্টে যে অবস্থান করছিল, আমি চিন্তা করলাম আমি তার সাথে দেখা করতে পারি একবার। এবং যখন আমি তার সাথে দেখা করার উদ্দেশ্যে সেখানে যে পৌঁছাই, অবশ্য পৌঁছাতে তার আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না, বড় যে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। আমি জানতে পারি আমার বন্ধু আগে থেকেই জানতো যে আমি তার কাছে আসবো, এবং আমি সেই মানুষটাকে দেখে অত্যন্ত খুশি হই। মানুষ দেখে কখনো আমি খুশি হইনি, কিন্তু আমি তাকে দেখে খুশি হই। এবং সেও জানতো এদেরকে আটকাতে হবে। কিন্তু কেওস পুরোপুরি আটকাবে না, কেওস পুরোপুরি ডিফিট হবে না, কেওস সবসময় থাকবে, কিন্তু এই ডিমনদেরকে আটকাতে হবে। দুনিয়াতে ডিমন অনেক সময় আসবে, অনেক ধরনের ডিমন আসবে, বিভিন্ন রকমের ডিমন
তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রাখতে হবে। এদেরকে যদি আটকে রাখা না হয়, এদের কাছে যে জ্ঞান রয়েছে, এরা এই সমস্ত জ্ঞান দিয়ে কেউ যা চায় সেই কাজ করে যেতেই থাকবে, এবং আমি কেন, অন্য কেউ, এমনকি মানব জাতীয় তা ঠেকাতে পারবে না। দে হ্যাভ আর্ট, তাদের কাছে আকাশ পাতার খবর রয়েছে। তারা কিন্তু সবাই মোটামুটি কিন্তু তাদের বংশধর, যারা নেফিলিমের ডিএনএ তৈরি করেছিল। তাদের কাছে সব ধরনের খবর রয়েছে, আকাশপথের খবর রয়েছে, মানবদের ব্যাপারে খবর রয়েছে, কোন জায়গায় কী করতে হবে সে সমস্ত ব্যাপারে খবর রয়েছে, চাঁদের হিসাবের খবর রয়েছে, সূর্যের হিসাবের খবর রয়েছে, আকাশপথে কোন কোন দিক দিয়ে, কোন নাম্বার জায়গা দিয়ে কত দূর দিয়ে যাওয়া যেতে পারে, এসব কিছু খবর তারা জানে। এমনকি এটা পর্যন্ত জানে যে তারা কোন জায়গায় যেয়ে পড়ে, তারা সব কিছু জানে। একটা সুবিশাল নক্ষত্র যা তোমার হাতের আংটির সমপরিমাণ আয়তন নিতে পারে, এই ব্যাপারেও তারা জানে। এবং এই সুবিশাল নক্ষত্র যখন এতটুকু কম্প্রেসড অবস্থায় আসবে, তখন তার পাওয়ারটা কীরকম হতে পারে ইমাজিন করো। সেই জ্ঞানটা পর্যন্ত তাদের কিছু রয়েছে। আমি প্রপোজাল দিই, আমি বলি তাকে যে ব্রেনলেসদেরও আটকাতে হবে। আমি কখনো ইমাজিন করিনি এদের সংখ্যা এত বাড়বে, কখনো ভাবিনি। আমি মনে করছি এইটুকুই, কিন্তু এদের সংখ্যা বেড়ে গেছে সব সময়। ওই দিন রাতেও শুধুমাত্র একটা ব্যারিয়ার তৈরি হয়নি নেফিলিমের ডিএনএর জন্য। নেফিলিমের ডিএনএ আটকাবার জন্য যে ব্যারিয়ার হয়েছে, তার উপরে আরো একটা ব্যারিয়ার। ওই পার যা সমুদ্রের উপরে বিভিন্ন আইল্যান্ড রয়েছে সমুদ্রের উপরে, তোমাদের চোখের সামনে কখনোই আসবে না। আসলে সেখানে আইল্যান্ডগুলো রয়েছে, আসলে সেখানে জায়গা রয়েছে। আর এই জন্যই তোমরা সেখানে যে পৌঁছাতে পারো, এই জন্যই তুমি সেখানে যে পৌঁছাতে পারো। সবাই পারে না, সবার কাছে সেই নলেজ নেই। এখন তোমার সেই বুড়ো ব্যক্তির কাছে যেহেতু নলেজ রয়েছে, তাহলে বুঝতে হবে যে তোমার ওই বুড়ো ব্যক্তির পরিবারে কেউ না কেউ ইফরিতের অ্যানসেস্টার। কারণ ইফরিতের কাছে সেই নলেজ রয়েছে। এভরিবডি হ্যাজ নাথিং আর এভরিবডি হ্যাজ সামথিং, এরকম। কারো কাছে অনেক কিছু নেই, আবার কারো কাছে অনেক কিছু আছে। সময় লাগে কয়েকদিন, ততদিনে সব কিছু একদম বিল্ড আপ হয়ে গেছে। এবং আমার এই মানুষ বন্ধুর সাথে বন্ধুত্ব অনেক গাঢ় হয়ে গেছে। সে ঘোড়ায় চলতো আর আমি বাতাসে চলতাম, দুজন কথা বলতে বলতে চলতাম। কখনো তৃণভূমির উপর দিয়ে, কখনো পাহাড়ের পাশ দিয়ে, কখনো দুটি গিরে খাদার মাঝখান দিয়ে। যখন তার ঘোড়া চলতো না, আমি তার ঘোড়াকে উড়িয়ে নিয়ে যেতাম। সে কখনো আমাকে বলেনি যে তুমি আমাকে তুলে নাও, সে কখনোই বলেনি। সে ছিল একজন বীর, এবং তার সেই ক্ষমতা ছিল দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি পাহাড়ের উপর দিয়ে আরেকটি পাহাড়ে চলে যাওয়া। তার জন্য একদম কঠিন ছিল না। হয়তো তোমাদের জন্য কঠিন, কিন্তু তোমরা তো আর ওয়েল ট্রেন্ড না, ট্রেনিং জরুরি। কেউ সেই সময় এত বেশি কর্নার হয়ে গিয়েছিল যে তখন তার উপরে চাইলে হামলা তৈরি করা যেত, কিন্তু আমার এই মানুষ বন্ধু আমাকে বলেছিল নট নাও, সব কিছু ভালোভাবে তৈরি হোক, এখনই তাকে বন্দি করার প্রয়োজন নেই। আমার এই মানুষ বন্ধু সহ একদিন আমরা বের হয়েছিলাম, এবং পথে এমন এক জায়গায় আমরা কেওসকে খুঁজে পাই, যেখানে আমাদের কেওসকে খুঁজে পাওয়ার কথা ছিলই না। যে জায়গায় সারি 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 পাহাড়গুলো এমন যেন এক একটা পাহাড় আরেকটা পাহাড়ের বুকের উপরে উঠে বসে আছে। পাহাড় যেন পাহাড়ের বুকের উপরে বসা, এবং চারপাশে এত পাহাড়, মাঝখানে যে পানি বয়ে যাচ্ছে। এইখানে আমরা কেওসকে খুঁজে পাই। কেওস কি চেয়েছিল জানো? তিনজন হান্টার
দুজন মানুষের উপরে হামলা করেছিল। ওই দুজন অবশ্যই মহিলা, সো কল্ড। আমি তখনও জানতাম না যে তোমাদের মধ্যে জেন্ডার বলতে কোনো কিছু আছে। বলতে পারো যে এটা কেমন কথা, কিন্তু এটা তেমনই কথা। ম্যাটার করে না আমার কাছে কার জেন্ডার কি। আমরা সেইখানে যখন কেউসকে খুঁজে পাই, তখন আমার বন্ধু, আমার এই মানুষ বন্ধুটি এই 3 হান্টারকে পরাস্ত করে, তাও কতক্ষণে জানো? ইমাজিন করতে পারবে? ইমাজিন করতে পারবে তুমি? তুমি চোখের পলক ফেলো তো 2বার। ঠিক এই সময়টুকুর মধ্যে আমার সেই মানুষ বন্ধু এই 3জন বদ লোক, যাদেরকে কেউ সেখানে নিয়ে এসেছিল কেউ তৈরি করার জন্য, মেরে ফেলেছিল। তাদের শাস্তি দেওয়া হয়েছিল সত্যিকার অর্থে। তাদের যে চরম শাস্তির প্রয়োজন, তাদের সেই শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু কেওসকে আমি যখন দেখতে পাই, আমি আমার মানুষ বন্ধুকে ইমিডিয়েটলি জানাই যে কেওস এইখানে। এবং আমার মানুষ বন্ধু সেই সময় আমাকে রিকোয়েস্ট করে, রাইট নাও আমার পক্ষে কি সম্ভব তাকে বন্দি করা? আমি আমার মানুষ বন্ধুর কথায় সায় দিলাম। যখন দুই গিরিখাতার মাঝখানে আমি তাকে পাই, কেওস তার নিজের আকার এত বেশি বড় করে ফেলেছিল, সে নিজের আকার বড় করে সে চেয়েছিল এই গিরিখাতের চারপাশে যত পাথর রয়েছে না, এই পাথরগুলোকে সে একটা ঝড়ে রূপান্তরিত করে তার দিয়ে সে আমাকে ঠেকানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি তাকে সেই সুযোগ হতে দেইনি। আমি বাতাস। আমি যখন আমি বয়ে যাব না, আমি আমার সাথে পানিও নিয়ে আসতে পারি, আমি আমার সাথে ধুলোও নিয়ে আসতে পারি, আমি আমার সাথে মাটিও নিয়ে আসতে পারি, আমি আমার সাথে গাছও নিয়ে আসতে পারি। আমি তুফান। সে পাথরের ঝড় তৈরি করেছে, পাথর ছুঁড়ে মারবে আমাকে। আমার বন্ধু দূরে ঘোড়ার উপরে দাঁড়িয়ে বসেছিল। সে তাকিয়ে দেখেছে যে আমি তার উপরে ঝড় হয়ে আছড়ে পড়েছিলাম। তার আকার ছিল একটা পাহাড়ের সমান, আমার আকার ছিল 2টি পাহাড়ের সমান। আমার ঝড়ে ছিল পানি, আমার ঝড়ে ছিল গাছপালা, আমার ঝড়ের মধ্যে ছিল মাটি। তাকে পরাস্ত করতে আমার সময় লাগেনি। কেউ পরাস্ত হয়ে গিয়েছিল এবং ওই গিরিখাতের ভেতরেই সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। ওই গিরিখাতের ভেতরেই একটা সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গের ভেতরে সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। আমি সেই সুড়ঙ্গে প্রবেশ করতে পারিনি। কেন প্রবেশ করতে পারিনি জানো? অলরেডি সে হেরে গেছে। যে হেরে গেছে তাকে ধরার জন্য কেন গর্তে ঝাঁপ দেব আমি? আমি বিজয়ী, আমি দাঁড়াবো, সবাই বাহাবা করবে, বরং আমি কেন বোকার মতো ওই গর্তের ভেতরে হাত দিব যে গর্তের ভেতরে সে যে লুকিয়েছে? বরং আমার কাজ হচ্ছে গর্তকে সিল করে দেওয়া, সেটাতে গর্ত থেকে বেরোতে অনেক সময় নেয়। এবং এক্স্যাক্টলি আমি এবং আমার বন্ধু এই কাজটাই করি। তাকে সেখানে সিল করে দিই আমরা। কিন্তু যখন আমার বন্ধু মারা যায়, এই সিলটা সেখানে ভেঙে যায়। এই সিলটাও সেখানে ভেঙে যায় এবং আমি এবং আমার বন্ধু যেই চামড়ার উপরে এই সাম্রাজ্যের একটা ম্যাপ তৈরি করেছিলাম, সেই ম্যাপটা আমি তখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি। কারণ এই ম্যাপ একত্র করতে পারলেই এ দুনিয়া মিশে যাবে এই দুনিয়ার সাথে। এছাড়াও আরো উপায় রয়েছে। কোনো বা জানো, যেদিন ব্যারিয়ারটা ভেঙে যাবে, নেফিলিমদের কি বলবে তুমি, নেফিলিমদের বনা বা হবিট, ওরা যেদিন বেরিয়ে আসবে ঠিক সেদিন ওরা বেরিয়ে আসবে। এর আগ পর্যন্ত এই সাম্রাজ্য আমার, আমি যতদিন রয়েছি এই সাম্রাজ্য টিকবে এবং আমি মরে গেলে, মনে করো আমি মরে গেলে সব শুরু, মনে করতে পারো। তখন আমি তাকে বললাম,
প্রফেসি অনুযায়ী তারা তো বের হবে, তাহলে তখন সে বলে হ্যাঁ ওই দিনই বের হবে, যেদিন বের হবে মনে করে নিয়ে আমি মরে গেছি। তখন আমি তাকে বললাম আর যদি আমি ওই দিন পর্যন্ত না বাঁচি? সে আমাকে বলল অবভিয়াসলি তুমি ওই দিন পর্যন্ত বাঁচবে না।